প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দশম শ্রেণীর রাশি বিজ্ঞানের মধ্যমা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমরা অ্যারিথমেটিক মিন বা যৌগিক গড় নিয়ে আলোচনা করেছি। আজকে মধ্যমা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা মড বা ভূমিষ্ঠক বা সংখ্যাগুরুমান নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক। প্রথমে মধ্যমা কি সেটা তোমাকে জানতে হবে। মধ্যমা মধ্যগামিতার অপর একটি মাপক। তোমরা যখন অ্যারিথমেটিক মিন নির্ণয় করেছিলে তখন যে যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন বেরিয়েছিল সেটি কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি ছিল, কিন্তু প্রদত্ত মানগুলি যদি এমন হয় যে কিছু কিছু মান খুবই ছোট অথবা কিছু কিছু মান অনেক বড়, তাহলে যে যৌগিক গড় পাওয়া যায় সেটা কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে না। এই অবস্থার ক্ষেত্রে আমরা মধ্যগামিতার মাপক হিসাবে মধ্যমা বা মিডিয়ানকে ব্যবহার করব। চলো দেখি কিভাবে এই মিডিয়ান দ্বারা আমরা মধ্যগামিতার মাপক নির্ণয় করতে পারি। ধরা যাক যে এনটি চল আছে, সেই চলগুলি হলো x1, x2, x3 ... xn। n স্বাভাবিক সংখ্যা এবং এই চলগুলোকে আমরা x1, x2, x3, xnকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবে। এখন দুটো নিয়মের মধ্যেই তোমরা চেষ্টা করবে সব অঙ্কর ক্ষেত্রে হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে। আমার পরামর্শ হলো তোমরা সব সময় ছোট থেকে বড় সাজাবে। আমি এখন এনটি চল x1, x2, x3 ... xn, এই এনটি চলকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজালাম, যেখানে x1 ছোট, তার থেকে বড় x2, তার থেকে বড় x3, সবচেয়ে বড় xn। এখন n হলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা আবার দুই প্রকার। যদি n অযুগ্ম হয়, অর্থাৎ n অড হয়, তাহলে মধ্যমা কী হবে? n যদি অযুগ্ম হয় তাহলে n+1/2 তম পদ, অর্থাৎ x1, x2, x3, xn যে তোমরা ছোট থেকে বড় সাজালে তার n+1 তম পদটি ওই n+1/2 তম পদে যে আছে সেই হলো এই তথ্যগুলির মধ্যমা। এখন ধরো 2, 9, 11, 13, 17, এই 2, 9, 11, 13, 17, তাহলে 1, 2, 3, 4, 5টা তথ্য আছে। তাহলে n এর মান 5, আমি ছোট থেকে বড় সাজিয়েছি। তাহলে 5+1/2 অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করে 3তম পদ এই রাশিগুলির মধ্যমা। তাহলে এই 3তম পদ কোনটা? 2 প্রথম পদ, 9 দ্বিতীয় পদ, আর 11 তৃতীয় পদ। তাহলে এই রাশিগুলির মধ্যমা কত হয়ে গেল? 11। এ তো গেল অযুগ্ম, যখন n বা রাশিগুলো যখন অযুগ্ম হলো। যদি প্রদত্ত তথ্যগুলির সংখ্যা যুগ্ম হয়, n যদি যুগ্ম হয়, তাহলে কি হবে? তাহলে মধ্যমা হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই 2, অর্থাৎ n/2 তম পদ এবং n/2 + 1 তম পদের গড়, অর্থাৎ n/2 তম পদ যেটা থাকবে ঠিক তার পরের পদ, অর্থাৎ n/2 + 1 তম পদ যে থাকবে তাদের সমষ্টিকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মধ্যমা পাবো। ধরো কিছু চল দেওয়া আছে, সেই চলগুলোকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাচ্ছি। ধরো 9, 13, 14, 16, 18, 23, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 6টি n এর মান কত? n এর মান 6। তাহলে n এর মান 6 হয়ে যাওয়ার জন্যে এর মধ্যমা হবে n/2 অর্থাৎ 6/2 তম পদ প্লাস 6/2 + 1 তম পদ বাই 2। 6তম পদ মানে 3তম পদে কি আছে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3তম পদে আছে 14।
তাহলে 3 + 1 মানে 14 পদে কি আছে 16/2, 14 আর 16তে কত 30/2 = 15। তাহলে এই রাশিগুলোর মধ্যমা হয়ে গেল 15। তাহলে আমরা শিখলাম অবিন্যস্ত তথ্য মধ্যমা নির্ণয় করার পদ্ধতি। আবার বলছি আর একবার যে অবিন্যস্ত তথ্যগুলোকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো, তারপর পদ সংখ্যা নির্ণয় করব। যদি পদ সংখ্যা অযুগ্ম হয় তাহলে মধ্যমা হবে n+1/2 তম পদ, আর পদ সংখ্যা যদি যুগ্ম হয় তাহলে n/2 তম পদ, এবং n ঠিক তার পরের পদ অর্থাৎ n/2 + 1 তম পদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে মধ্যমা। তোমাদের মাধ্যমিকে এই অবিন্যস্ত তথ্যের মধ্যমা নির্ণয়ের একটা শর্ট কোয়েশ্চেন আসবেই। আমরা বই থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই থেকে দুটো এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে নির্ণয় করতে হয়। এইখানে আমরা একটা অঙ্ক নিচ্ছি, প্রয়োগ 14। আমি আমার বন্ধুর ওজন নিচে লিখেছি, তাদের ওজনের মধ্যমা নির্ণয় করি। ওজনগুলো লিখে রাখা আছে, ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে তুমি ঊর্ধ্বক্রমে না লিখে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পায়ে লিখবে, সাজানো হলো। তারপর তুমি গুনলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ n = 11, অর্থাৎ n হলো অযুগ্ম। তাহলে মধ্যমা কত হবে n+1/2 তম পদ, n+1/2 তম পদ, অর্থাৎ 11 + 1/2 মানে 6তম পদ। 6তম পদে কী আছে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, 6তম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ, এর প্রথম পদে কী আছে 40। তাহলে মধ্যমা কত হয়ে গেল 40। প্রয়োগ 15তে দেখো প্রদত্ত রাশিগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজানো হলো, গোনা হলো, n এর মান হলো 8, 8কে যুগ্ম সংখ্যা। তাহলে মধ্যমা কত হয়ে গেল n/2 অর্থাৎ 8/2 তম পদ প্লাস 8/2 + 1 তম পদ তাদের /2। তাহলে চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ /2। চতুর্থ পদে কী আছে 1 2 3 4 18 দিন। পঞ্চম পদে কী আছে 20 দিন। তাহলে 18 দিন + 20 দিন অর্থাৎ 38, 38কে 2 দিয়ে ভাগ করলে 19। এবার আমরা এই তো গেল অবিন্যস্ত তথ্যের মধ্যমা নির্ণয়। এবার আমরা বিন্যস্ত তথ্যের মধ্যমা কী করে নির্ণয় করতে হয় শিখব। চলো একটা এক্সাম্পল নিই। তোমাদের স্কুলের 100 জন শিক্ষার্থীর বুদ্ধাঙ্কর পরীক্ষা বা আইকিউ করা হয়েছে। তার পরিসংখ্যা বিভাজন ছকটি হলো দিয়ে ছকটি তৈরি করা হয়েছে। এটা এক্সাম্পল দেওয়া, মানে তোমার কোশ্চেনের দেওয়া আছে বুদ্ধাঙ্ক xi ভেরিয়েবল, আর হলো শিক্ষার্থীর সংখ্যা fi ফ্রিকোয়েন্সি। দেখো বুদ্ধাঙ্ক 75 থেকে 85, এই বুদ্ধাঙ্কর মধ্যে ছাত্র সংখ্যা আছে 9 জন। 85 থেকে 95 এই বুদ্ধাঙ্কের মধ্যে সংখ্যা আছে 12 জন। 95 থেকে 100 এই বুদ্ধাঙ্কের সংখ্যা আছে 27 জন। 105 থেকে 115 এই বুদ্ধাঙ্কের সংখ্যা হচ্ছে 30 জন। 115 থেকে 125 এই বুদ্ধাঙ্কের সংখ্যা হলো 17 জন। 125 থেকে 135 এই বুদ্ধাঙ্কের সংখ্যা ছাত্র সংখ্যা হলো 5 জন। এই উপরের ছকের 100 জন শিক্ষার্থীর বুদ্ধাঙ্কের মধ্যমা নির্ণয় করো, এই হলো কোশ্চেন। এটা কি কোশ্চেন? আগের আমরা শিখলাম মধ্যমা নির্ণয় করা আনগ্রুপড অর্থাৎ অবিন্যস্ত তথ্য, এটা গ্রুপ মানে বিন্যস্ত তথ্য। এবার তোমাকে কি করতে হবে দেখো, অ্যান্সার আমরা কিভাবে করব। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি একটি বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন ছক। ক্লিয়ারলি এই বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন ছকের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা হলো। ভালো করে শোনো, এই বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন ছকের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা মনে রাখতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা হলো। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক কী করে তৈরি করা হয় সেটা দেখো। প্রথমে বুদ্ধাঙ্ক, 3টে কলম হবে। প্রথমে বুদ্ধাঙ্ক, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে লিখে রাখবে ক্ষুদ্রতর সূচক। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে লিখবে ক্ষুদ্রতর সূচক। এবার বুদ্ধাঙ্ক দেখো 75 থেকে 85 এরকম ছাত্র সংখ্যা 9, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 9। এবার দেখো 85 থেকে 95 এই গ্রুপের মধ্যে ছাত্র সংখ্যা আছে 12, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কী হলো 9 + 12 = 21। কী করে হলো দেখো, 75 থেকে 85 অর্থাৎ 85-এর নিচে আছে 9 জন। 85 থেকে 95, 95-এর নিচে আছে দেখো, 95-এর নিচে কতজন আছে, এই 9 জন আছে আবার 12 জন আছে।
তাই 95 টোটাল নিচে 85 থেকে 95 আছে 12 জন, আবার 75 থেকে 85 আছে 9 জন। তাহলে 95 নিচে কতজন আছে? 9 + 12 অর্থাৎ 21 জন। অনুরূপে 105 নিচে কত আছে? 21 + 27 48 জন। 115 নিচে কত আছে? 48 + 30 = 78 জন। আবার 115 থেকে 125 অর্থাৎ 125 নিচে কত আছে? এই 78 + 17 = 95 জন। আবার 135 নিচে কত আছে? টোটাল 100 জন। তাহলে এই 135 নিচে 135 ম্যাক্সিমাম বুদ্ধাঙ্ক, এর নিচে টোটাল ছাত্র সংখ্যা হলো 100 জন। এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা ক্ষুদ্রতর সূচক আমরা নির্ণয় করেছি, 75 থেকে 85 থেকে ধরেছি বলে এটাকে ক্ষুদ্রতর সূচক বলে সেটা নির্ণয় করলাম। এবার n/2 মানে কত? 100/2 সমান কত হলো? 50। অর্থাৎ টোটাল যে ছাত্র সংখ্যা তার অর্ধেক হলো 50। এবার দেখো এই 50-এর ঠিক বড়, 50-এর তো অনেক বড় আছে, 50-এর দেখো 78 বড়, 95 বড়, 100 বড়, কিন্তু 50-এর ঠিক বড় ক্রমযৌগিক পরিসংখ্যা যে শ্রেণীতে আছে, যে কলমে আছে, সেই শ্রেণীটাই হলো তোমার মধ্যমা শ্রেণী। এখন দেখো এই n/2 করে আমি 50 পেয়েছি, n/2 করে। এখন এই 50-এর ঠিক বড় হচ্ছে 78। তাহলে এই যে হলুদ লাইন করে দেওয়া আছে যে শ্রেণীটা, এই শ্রেণীটা হলো তোমার মধ্যমা শ্রেণী। তো তুমি মনে রাখবে n/2 করে যে মান পেলে সেই মানের ঠিক বড়, জাস্ট ইমিডিয়েট লার্জ যে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা যে শ্রেণীর, সেই শ্রেণীটা হচ্ছে মধ্যমা শ্রেণী। খুব ইজি। দেখো 105 ও 115 এই শ্রেণীটি প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী, কারণ এই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 78, যা 50 অপেক্ষা ঠিক বেশি, জাস্ট ইমিডিয়েট লার্জ। এবার চলে এসো সূত্রটা। তুমি দেখো এখানে মধ্যমা সূত্র, যখন গ্রুপ বা বিন্যস্ত তথ্য হবে, মধ্যমা সূত্র হচ্ছে L + n/2 - CF/F × H। আবার বলছি L, এটা মুখস্থ রাখতে হবে, n/2 - CF/F × H। এবার এলকে, এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। মধ্যমা শ্রেণীটা আমরা কোনটা পেয়েছি? 105 ও 115। এর নিম্ন শ্রেণী সীমানা কত? 105। ঊর্ধ্ব কত? 115। তাহলে আমরা কোনটা? এল মানে কি? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এল এর মান কত হয়ে গেল? 105। এন মানে হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, টোটাল এন মানে কত? 100। এফ মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এই দেখো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 30। তারপর CF মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সংখ্যা কত? 48। এই ছিল মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। দেখো 10 সব 105 থেকে 115 ডিফারেন্স হচ্ছে 10। এবার এই মানগুলো তুমি বসিয়ে দাও। এল মানে 105, এন মানে 100, 100/2, CF মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 48, 30 × 10। ক্যালকুলেশন করে কত পেলে তুমি? 105.66। ক্লিয়ারলি অর্ধেক সংখ্যক শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক 105.66 এর কম, এবং অর্ধেক সংখ্যক শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক 105.66 এর বেশি। তো তুমি যখন মধ্যমা চাইবে, এখানে গিয়ে তোমার উত্তর করবে। এবং এই 105.66 এর মধ্যমা, এর অর্থ সিগনিফিক্যান্স কি? যে অর্ধেক সংখ্যক শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক 105.66 এর কম, আর অর্ধেক শ্রেণীর শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক 105.66 এর বেশি। কারণ কি? যে বুদ্ধাঙ্কগুলো দেওয়া হয়েছে তার মধ্যমা আমি কী পেলাম? 105.66 পেলাম। আশা করি তোমরা মধ্যমাটা ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের এক্সাম্পল বইয়ে যে এক্সাম্পল দেওয়া আছে সেই অঙ্কগুলো একবার দেখবে, দেখার পর অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক করবে। আশা করি সব অঙ্ক করতে তোমরা কষতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 3 ভিডিওতে আমরা মড বা ভূইষ্ঠক বা সংখ্যাগুণমান নিয়ে আলোচনা করব। তারপরে আমরা তোমাদের এই পুরো রাশি বিজ্ঞানের যত রকম ইম্পর্টেন্ট অঙ্ক এই বছর 2021-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো।